দর্শক আমন্ত্রণ বিজনেস স্টোরিতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেবো আপনাদের। সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল, গভর্নরের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকে চুক্তি স্বাক্ষর। উৎক্ষেপণের ৬ বছর পূর্ণ করল বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট, বছরে আয় অন্তত ১৫০ কোটি টাকার সেবা নিচ্ছে দেশের ৩৮টি টিভি চ্যানেল। চাঁপাইনবাবগঞ্জে আমের ফলনে বিপর্যয়, ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় বাগানীরা, আগামী মাসে শুরু হবে বাজারজাত কার্যক্রম। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল। দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ একীভূতের এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে চুক্তি সম্পন্ন করেছে উভয় পক্ষ। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মার্জার প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে। একীভূতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছিল। গেল সপ্তাহে দুই পরিচালনা পর্ষদ এই বিষয়ে অনুমোদন দিয়েছে। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফেরানোর কথা বলে তাড়াহুড়ো করে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। একীভূত করার বিষয়ে ৫ দুর্বল ব্যাংকের 4টি রাজি নয়। ঝুঁকিতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিতে আইএমএফ পরামর্শ দিয়েছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী রিমন রহমানের কাছে। রিমন, এই যে একীভূতকরণের পরবর্তী ধাপ আসলে কি থাকছে একটু জানাবেন। স্মৃতি, কিছুক্ষণ আগে কিন্তু এই যে দুই ব্যাংকের মধ্যে, রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের মধ্যে যে চুক্তি সেটি স্বাক্ষরিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। আমরা বাংলাদেশ ব্যাংকের যে সামনে অপেক্ষা করছি। পাশাপাশি আপনি যে প্রশ্নটি করলেন হচ্ছে যে সরকারের যে এই উদ্যোগ, ব্যাংক মার্জার বা একীভূতকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের পরবর্তী যে কার্যক্রম বা পদক্ষেপগুলো সেগুলো কিন্তু নেয়ার ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটি জানিয়েছে যে এই যে আজকে যে এমইউ বা সমঝোতা স্বাক্ষরিত হলো, চুক্তি স্বাক্ষরিত হলো দুই ব্যাংকের মধ্যে, সেই ব্যাংকগুলো কিন্তু পরবর্তীতে এখন যে নিরীক্ষা কার্যক্রম সেটি চলমান থাকবে। অর্থাৎ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এই দুই ব্যাংকের মধ্যে যে একটা নিরীক্ষা পরিচালিত হবে, অর্থাৎ সেই নিরীক্ষার মধ্যে এই ব্যাংকের দায়দানা কত রয়েছে, ঋণ স্থিতি কত রয়েছে, পাশাপাশি মূলধনের আকার কত রয়েছে, গ্রাহক সংখ্যা এবং খেলাপি ঋণ সহ বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই যে অডিট ফার্ম তারা কিন্তু এটা পরিচালনা করবে। তারপরে হয়তো বাংলাদেশ ব্যাংকের কাছে সেই তথ্যটি উপস্থাপন করা হবে। ওইখানে যদি ওই তথ্যের মধ্যে যদি কোনো ব্যত্যয় থাকে বা বড় ধরনের কোনো ফারাক থাকে বা তথ্যের গরমিল থাকে পাওয়া যায়, তাহলে সে ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সেখানে হস্তক্ষেপ করবে এবং বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপটি বা সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু এই দুই ব্যাংকে মেনে নিতে হবে। আমরা দেখেছি যে আসলে এর আগেও কিন্তু কয়েকটি ব্যাংকের মধ্যে যে একীভূতকরণের ক্ষেত্রে যে এমওইউ চুক্তি সেটি স্বাক্ষরিত হয়েছে, সামনের দিনে কিন্তু আরও চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানতে পেরেছি। আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে অপেক্ষা করছি। এই দুটি ব্যাংক সোনালী এবং বিডিবিএল এর যে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক তারা বাংলাদেশ ব্যাংকের উপরে উঠেছেন এবং চুক্তিটি স্বাক্ষর করেছেন। তারা নিচে নামলে হয়তো আমরা সার্বিকভাবে জানতে পারবো যে সেখানে কি শর্তাবলী রয়েছে এবং কতদিনের মধ্যে সেই চুক্তি কার্যকরী করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে। স্মৃতি, রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। উৎক্ষেপণের ৬ বছর পূর্ণ করল বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট। তবে ৫ বছর ধরে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। বৈশ্বিক প্রেক্ষাপটে শুরুর বছর বাণিজ্য পরিকল্পনা মাফিক হয়নি। তবে বর্তমানে নানামুখী সেবা উন্মুক্ত হওয়ায় বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট থেকে আয় বৃদ্ধির কথা জানিয়েছে এই প্রতিষ্ঠানটি। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ ২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এরই মধ্যে বাণিজ্যিক কার্যক্রমের ৫ বছর শেষ করেছে এর মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। শুরুর দিকে বাণিজ্যিকভাবে সফলতা না এলেও বর্তমানে বহুমুখী সেবার দুয়ার উন্মুক্ত হওয়ায় বেড়েছে কোম্পানির আয়। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বছরে আয় হচ্ছে ১৫০ কোটি টাকার বেশি।
স্যাটেলাইটের 15 বছরের জীবনে আমাদের 7-8 বছরে কিংবা 8-9 বছরে আমাদের টাকা উঠে আসবে, কিন্তু এটা হলো না। ওই যে সাপ্লাই বেড়ে গেল, দাম কমে গেল, যার জন্য আমরা বিদেশি বিক্রি করতে পারছিলাম না, আদৌ পাচ্ছিলাম না। তো এইটা তবে অতি সুখের বিষয় যে অতি সম্প্রতি আমরা আমাদের সি ব্যান্ড বাইরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়া শুরু করতে পেরেছি এবং তারা এখন আসতেছে। বাংলাদেশ টেলিভিশন সহ 38টি টিভি চ্যানেল এই স্যাটেলাইটের সেবা নিচ্ছে। বাংলাদেশ বেতার ও ডিটিএইচ অপারেটরও এই স্যাটেলাইট ব্যবহার করছে। সেবা নিচ্ছে ভারতীয় চ্যানেল সনি ও জিটিভিও। বাংলাদেশে সম্প্রচারিত হয় এমন বিদেশি চ্যানেলগুলোকে বাংলাদেশের স্যাটেলাইট ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানান বিএসসিএল এর চেয়ারম্যান। বিদেশি চ্যানেলগুলো একটা কারণে আসতে ভয় পায়, যে এখানে অনেক বিদেশি চ্যানেল পাইরেসি করে অনেকে নামায়, ওরাকে ইলিগালভাবে বিদেশি স্যাটেলাইট থেকে নামায়, দাম কম করে বিক্রি করে। তো এইটা নিয়ে অতি সম্প্রতি মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং বিটিআরসি নির্দেশনা জারি করেছে যে এরকম যদি ধরা পড়ে হেভি শাস্তি দেবে, ফাইন করবে। ফাইন করেছে কয়েকজনকে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটির জীবনকাল আছে আর 9 বছর। তবে এরই মধ্যে বঙ্গবন্ধু 2 জিও স্টেশনারি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার ফলন বিপর্যয় হয়েছে। সেখানে তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে অনেক আম। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় পড়েছেন এখানকার বাগানিরা। জুনের শুরু থেকে বাজারে আসবে জেলার সুমিষ্ট আম। জেলার বাগানগুলোর বড় গাছ প্রায় আম শূন্য, সবুজ পাতায় ভরে আছে গাছ, অথচ দেখা নেই কাঙ্ক্ষিত আমের। অল্প সংখ্যক গাছে ফল আসলেও পরিমাণে খুবই কম। তীব্র তাপপ্রবাহে ঝরে গেছে আম। তবে বয়স ও আকারে ছোট গাছে আম এসেছে প্রচুর। চাষিরা বলছেন শিলাবৃষ্টি অথবা কালবৈশাখীর তাণ্ডব শুরু হলে পথে বসবেন তারা। আমরা বাগানটা নিয়েছিলাম মুকুলের পরেই, তো সে সময় গুটি পর্যাপ্ত ছিল। এরপরে তীব্র খরা গেছে, আমরা সবাই জানি। এই খরায় আমের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যে কটা আম টিকে আছে পুরো পরিশ্রমের ফলে টিকে আছে। আমের মুকুল এসছে মার্চের প্রথম সপ্তাহ এবং ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহ পর্যন্ত, এবং দেখা গেছে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত শীত অনুভূত হয়েছে। বাণিজ্যিকভাবে আম উৎপাদনে বেড়েছে ব্যয়, তার উপর ফলন কম এবং বিরূপ আবহাওয়ায় ক্ষতির শঙ্কায় চাষিরা। যখন বেশি আম হচ্ছে তখন কিন্তু আমরা টেনশনে থেকে আমটা বিক্রি করতে পারবো কিনা, আমাদের খরচটা উঠবে কিনা। আবার যখন কম হচ্ছে তখন অতিরিক্ত কম হলে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে যে পরিচর্যা করার খরচ হচ্ছে না। এর কারণ হচ্ছে লেবার খরচ বেড়েছে এবং আমাদের যে পরিচর্যার যে ম্যাটেরিয়ালগুলো, বালাইনাশক বলেন বা কীটনাশক বলেন, এগুলোর দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যখন বাণিজ্যিক কৃষি আসছে, যে পাশের বাগানে যখন স্প্রে করে ওই বাগানে যে পোকাগুলো থাকে সেই পোকাগুলো এই বাগানগুলোতে বসে। এই ক্ষেত্রে আমাদের স্প্রেগুলোও কিন্তু আরও 2-3টা বেড়ে যাচ্ছে। গেল দুদিন এই এলাকায় হয়েছে স্বস্তির বৃষ্টি, তবে পরিমাণে সামান্য। প্রকৃতি বিরূপ আচরণ না করলে জুনের শুরু থেকে বাজারে আসবে চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট জাতের আম। তাপপ্রবাহের কারণে অনেকটাই আম ছোট ছোট বা আঁশ এখনো হয়নি। তো আমাদের আশা করা যাচ্ছে যে আগামী জুন মাসের প্রথম দিকে হয়তোবা আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ পাকা আম আসা শুরু করবে। গোপালভোগ, তারপরে খিরসাপাত আছে। শীত দীর্ঘায়িত হওয়ায় গাছে মুকুলের পরিমাণ কম ছিল বলছেন উদ্যানতত্ত্ব গবেষক। তবে কৃষি বিভাগ বলছে বিপর্যয় নয়, প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে ফলন কম হয়েছে এবার। শীত অনেক দীর্ঘায়িত ছিল, যার কারণে মুকুলের পরিমাণ কম এসেছে এবং বিশেষ করে বড় বড় গাছ যেগুলি চাঁপাইনবাবগঞ্জে যেসব বড় গাছ আছে সেই বড় গাছে মুকুল আসেনি। মুকুল এসেছে ছোট গাছগুলিতে। তো ওই 3-4 বছরের যে গাছ এগুলিতে মুকুল এসেছে। যে গাছগুলোতে গত বছর মুকুল আসছে এই বছর আপনার মুকুল কম আসবে। যে আমগুলো আছে এগুলো টিকে গেলে একটা ভালো পরিমাণে আম এটা প্রোডাকশন সম্ভব। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4.5 লাখ মেট্রিক টন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিপাকে ঝালকাঠির চালক হেলপার সহ 8 শতাধিক পরিবহন শ্রমিক, নেই নিয়োগপত্র, সুনির্দিষ্ট বেতন কাঠামো। জীবিকার তাগিদে চরম হতাশায় দিন কাটাচ্ছেন এখন তারা। যদিও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলার বাস মালিক সমিতি।
ঝালকাঠিতে বাস মিনিবাস মালিক সমিতির নিয়ন্ত্রণে রয়েছে শতাধিক গণপরিবহন, অথচ এসব পরিবহনের চালক হেলপার সহ বেশিরভাগ শ্রমিকেরই নেই নিয়োগপত্র। এই অনিয়ম দেখারও কেউ নেই। নিয়োগপত্র নেই, তাই নেই সুনির্দিষ্ট বেতন কাঠামো, নিশ্চয়তা নেই চাকরির। মালিকপক্ষকে তুষ্ট রাখতে মেনে নিতে হয় বাড়তি ট্রিপের চাপ, ওভারটাইমের ক্লান্তি আর বাড়তি ট্রিপ ম্যানেজ করতে সড়কে নিয়ন্ত্রণহীনভাবে চালাতে হয় গাড়ি। ফলাফল দিন দিন বাড়ছে দুর্ঘটনা। নিয়োগপত্র না দিয়া তারা নামাই দেয়, নামাই দিলে আমরা তো বেকার হয়ে বসে থাকি, আমরা অনাহারে থাকি, আমরা বিভিন্ন কষ্টের ভিতরে থাকি। ঠিকমতো সংসার চালাইয়াও খাওয়ার মতন কোনো প্ল্যান নেই, কারণ আমাদের যে মালিকরা সারাদিন ডিউটি করে আমাদের বেতন কাটে 3 জন স্টাফে 300 টাকা। নিয়োগপত্র যদি না দেওয়া হয় তাহলে এটার উপরে তো আমার কোনো আস্থা নাই। যখন আস্থা না থাকে তখন সে চাবি নিয়ে যায়, তখন আমরা বেকার হয়ে যাই, আমাদের সংসার ছেলে মেয়ে না খেয়ে জীবনযাপন কাটাইতে হয়। কিন্তু 1983-র মোটরযান অধ্যাদেশ, 2006 শ্রম আইন এবং সড়ক পরিবহন আইন 2018-তে স্পষ্টভাবে নিয়োগপত্র দেওয়ার বিধান রয়েছে। পরিবহন শ্রমিকরা আইন কানুনের এত মারপেচ না বুঝলেও এটুকু জানেন, নিয়মবিধি মেনে নিয়োগপত্র দিলে মানবেতর জীবন থেকে মুক্তি পাবেন তারা। আমরা হেল্পার, কন্ট্রাক্টর এবং ড্রাইভার 3 জনে 200 টাকা বেতন পাই। আমাদের এতে সংসার পরিবার পরিজন চলে না। হেল্পার ছিলাম, কন্ট্রাক্টর ছিলাম, তারপর আমরা এখন ড্রাইভার হয়েছি 12-14 বছর, কিন্তু আমাদের কোনো উন্নতি কোনো কিছু হয় নাই। আমরা সেই সাবেকই আছি। তাদের একটা নিয়োগপত্র দেওয়া থাকে, সেই নিয়োগপত্র আমাদের মালিকরা দিচ্ছে না, এবং আমাদের যে বেতন ভাতা দেওয়ার কথা তাও দিচ্ছে না। দেশের সব জেলাতেই শ্রমিকদের বেহাল চিত্র, দাবি শ্রমিক নেতাদের। তবে অচিরেই প্রশিক্ষণের মাধ্যমে যথাযথভাবে নিয়োগদানের আশ্বাস দিলেন মালিক সমিতির এই নেতা। বাংলাদেশে কোনো জায়গায় নিয়োগপত্র দেওয়া হয় না। আমরা মালিক সমিতির সাথে বসছি, বসার পর তারা নিয়োগপত্র শ্রমিকের নিয়োগপত্র দেওয়ার কথা বলছে এবং প্রক্রিয়া চলতে আছে। শ্রম আইনের সিদ্ধান্ত মোতাবেক আমরা অচিরেই শ্রমিক প্রশিক্ষণপূর্বক নিয়োগদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতেছি। জীবিকার অনিশ্চয়তা এবং অর্থাভাবে দুর্বিষহ জীবনযাপন করছে জেলার 8 শতাধিক পরিবহন শ্রমিক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মাগুরার শালিখা উপজেলার আরপাড়া বাজারে শাখা সংখ্যে বাহারি নকশা তৈরি করে স্বাবলম্বী অভিজিৎ ঘোষ। মাত্র 60,000 টাকা দিয়ে শাখা সংখ্যে নকশার ব্যবসা শুরু করেন তিনি। এখন মাসে তার আয় লক্ষাধিক টাকা। আশেপাশের জেলাতেও বিক্রি হচ্ছে এখানকার শাখা শঙ্খ। কেউ শাখায় মালা কাটছেন, কেউ করছেন নকশা, আবার কেউ শঙ্খে দেবদেবীর খোদাই সহ বিভিন্ন রকম নকশা করছেন। এমন চিত্র চোখে পড়ে মাগুরার শালিখা উপজেলায় আরপাড়া বাজারে পূজার শঙ্খ ভাণ্ডারে। অভিজিৎ ঘোষ মাধ্যমিকের গণ্ডি শেষ না করেই আর্থিক অনটনের কারণে জীবিকার তাগিদে পাড়ি জমায় ঢাকায়। পোশাক কারখানায় কয়েক বছর কাজ করে আর্থিকভাবে খুব একটা সুবিধা না হওয়ায় ফিরে আসে নিজ জেলা মাগুরায়। শুরু করেন মাগুরা শহরে মা শঙ্খ ভাণ্ডারের কাজ। পরে স্বল্প পরিসরে আরপাড়া বাজারে নিজেই শুরু করেন শাখা ও শঙ্খে নকশার ব্যবসা। অল্পদিনেই ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ায় তাকে আর পিছু তাকাতে হয়নি। এই কাজটা আমি শিখি, নিজে শেখার পরে তো ভাবলাম যে জিনিসটা আসলে ভালোই, এটা করা যায়। তো সেখান থেকে আমি আসলাম আরপাড়া, শালিখা আরপাড়া এসে আমি দোকানটা আর কি করার পরে তো আস্তে আস্তে ধীরে ধীরে আমার ব্যবসাটা আমি দাঁড় করানোর পরে এখন আমার ব্যবসা আমার ভালো। মানভেদে প্রতি জোড়া 200 থেকে 2000 টাকায় পাইকারি দরে বিক্রি হচ্ছে। পণ্য মান নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। দাদার দোকান থেকেই শাখা, সিঁদুর, আলতা এখান থেকেই কেনাকাটা করি এবং দাদার দোকানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। আমাদের পূজা পালি বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা এখান থেকে শাখা নেই, সুলভ মূল্যে পাওয়া যায়। 500 থেকে 1000, 2000 বা 3000 পর্যন্ত আছে বাঁধানো শাখা। পূজার শঙ্খ ভাণ্ডার থেকে দীর্ঘদিন যাবৎ শাখা শঙ্খ এগুলো পাইকারি নেই। এনাদের ডিজাইন অনেক ভালো এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এখানে খুচরো এবং পাইকারি মালামাল নিচ্ছে। মাগুরার পাশাপাশি নড়াইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, চুয়াডাঙ্গায় অভিজিতের তৈরি শাখা শঙ্খ বিক্রি হচ্ছে। তার কারণে এই এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন এলাকার পাইকাররা আমাদের এই বাজার থেকে এসে পূজা শঙ্খ ভাণ্ডার এই অভিজিৎ ঘোষের দোকান থেকে মালামাল ক্রয় করে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট।
আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারে এবং প্রধান সূচকের সাথে লেনদেনের গতিও কিছুটা বেড়েছে এবং সে সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক যদি বলি আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু ইতিমধ্যে 18 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 5,679 পয়েন্টে। ডিএসসি সেটিও 2 পয়েন্টের কিছু বেশি বেড়ে 1,244 পয়েন্টে আছে এবং 30 সূচক সেটি কিছুটা কমে যদিও 2014 পয়েন্টে অবস্থান করছে এবং আজকে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজার টোটাল ট্রেড করেছে 442 কোটি 81 লাখ টাকার শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়েছে। 198টি কোম্পানির শেয়ারের দাম ইতিমধ্যে বেড়ে গেছে, 124টি কমেছে এবং অপরিবর্তিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি 60টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20-তে এখন পর্যন্ত প্রথম অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি জেনারেশন এই কোম্পানিটিকে এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি 30 কোটি 27 লাখ টাকার মতো শেয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি এবং এই কোম্পানিটি ট্রেড হচ্ছে সকাল থেকে 44 থেকে 48 টাকার মধ্যে, লাস্ট প্রাইস 48 টাকা 80 পয়সা রয়েছে। বেস্ট হোল্ডিং টপ 20-র দ্বিতীয় অবস্থানে আছে প্রায় 29 কোটি 90 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে এবং এই কোম্পানিটি সকাল থেকে ট্রেড হচ্ছে 39 থেকে 41 টাকার মধ্যে, লাস্ট প্রাইস এখন পর্যন্ত এই কোম্পানি রয়েছে 40 টাকা 90 পয়সা। এরপরে নাভানা ফার্মাসিউটিক্যালস তৃতীয় অবস্থানে আছে 27 কোটি 91 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এশিয়াটিক ল্যাব চতুর্থ অবস্থানে আছে এবং এটি 25 কোটি 50 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের এখনকার খবরাখবর। অন্য প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি। উচ্চ ঋণ এবং শোষণের শিকার মালয়েশিয়াগামী 96 বাংলাদেশি শ্রমিক নিয়োগের ফি পরিশোধ করতে তাদের নিতে হয়েছে কমপক্ষে একটি ঋণ, কেউ কেউ নিয়েছেন একাধিক ঋণও। ফস্টারিং ফি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কস্ট ট্র্যাকিং এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্যটি। প্রতিবেদন প্রকাশে কাজ করেছে ভেরিটে, শোভা কনসালটেন্টস, বোমসা এবং ওয়ারবে ডিএফ নামের 4টি সংস্থা। গবেষণার ফলাফলে দেখা গেছে 73% কর্মী মাসিক বেতনের 50 থেকে 100 ভাগই ঋণ পরিশোধে ব্যয় করে থাকেন। গবেষণায় অংশ নেওয়া বেশিরভাগ শ্রমিকদের অভিযোগ, বেশি মজুরির কথা বলে তাদের মালয়েশিয়ায় নিয়ে কম বেতন দেওয়া হয়। পাশাপাশি আশঙ্কা দেশটিতে আবারও সরকারি নিয়োগ বন্ধ হলে সমুদ্রপথে উল্লেখযোগ্য হারে মানব পাচারের ঘটনাটি বেড়ে যাবে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।